মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বাংলাদেশের খ্যাতিমান ব্যাংকার, লেখক, গবেষক মোহাম্মদ আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইদ ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনার শরীর মন ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনি দীর্ঘদিন ধরে ব্যাংকিং জগতে আছেন। বিশেষত ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে আপনি একটা নতুন মাত্রা সৃষ্টি করেছেন। ইসলামী ব্যাংকিং চিন্তাটা কখন আপনার মাথায় আসলো? কিভাবে তার যাত্রা শুরু করেছিলেন? জি আলহামদুলিল্লাহ। আপনি আমাকে তো অতীতের দিকে নিয়ে যাচ্ছেন, স্মৃতি রোমন্থন। আমি তখন দৈনিক আজাদের স্টাফ রিপোর্টার। এটা 1976 সালের কথা। সে সময় ঢাকায় 71 এলিফ্যান্ট রোডে একটি প্রতিষ্ঠানের জন্ম হয়, নাম হচ্ছে বাংলাদেশ ইসলামিক সেন্টার। এটার তখন চেয়ারম্যান ছিলেন মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম। তিনি তার নামেই পরিচিত, তার পরিচয় আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই। তো মৌলানা মোহাম্মদ আব্দুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক সেন্টার হলো। আমি এই সেন্টারের এই যে প্রথম যে 40 জন নিয়ে যে ট্রাস্টি বোর্ড, সেই ট্রাস্টি বোর্ডের 9 নম্বর সদস্য। আমি স্পেসিফিক্যালি বললাম এই জন্য যে আমার কাছে এটা খুব ভালো লাগছে যে আমি আপনার মাধ্যমে আমার সেই 1976 সালের কথা স্মরণ করতে পারছি। তো ইসলামিক সেন্টার হওয়ার পরে সেখান থেকে আরো 3টি অর্গানাইজেশনের জন্ম হয়। তার মধ্যে একটা হলো মৌলানা আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো। সেটা 1976 সালে হয়। মৌলানা আব্দুর রহিম সাহেবকে চেয়ারম্যান করে ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো হলো। আর একটা প্রতিষ্ঠান হচ্ছে বাংলা সাহিত্য পরিষদ, এটা সাহিত্য রিলেটেড। আরেকটি হচ্ছে সেই আমলে 1976 সালে বাংলাদেশ ইসলামিক সেন্টার, তারা প্রতিষ্ঠা করলো আল মানার অডিও ভিজুয়াল সেন্টার। আমার বিবেচনায় 3টি প্রতিষ্ঠান, এই 3টি কিন্তু খুব অগ্রসর চিন্তার ফসল। বাংলাদেশ ইসলামিক সেন্টার ইটসেলফ একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান। সেখান থেকে একটি গবেষণা জার্নাল মাসিক পৃথিবী বেরোতো এবং কলম নামে একটি ত্রৈমাসিক পত্রিকা বেরোতো। আব্দুল মান্নান তালিব ছিলেন এই পত্রিকার সম্পাদক। এই দুটি পত্রিকাই তার সম্পাদনায় বেরোতো এবং চেয়ারম্যান ছিলেন মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম। সেখানে 1976 সালে বাংলাদেশের মোটামুটি অনেক নামি দামি কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের সমাবেশ ঘটেছিল, আলেমদের সমাবেশ ঘটেছিল এবং তারা খুব মুক্তভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চিন্তা এটা করতেন। যেমন সাংস্কৃতিক ক্ষেত্রে আল মাহমুদের পদচারণা বাংলাদেশ ইসলামিক সেন্টারে তখন একটা নিয়মিত ব্যাপার ছিল এবং মৌলানা আব্দুর রহিম সাহেবের সাথে তার চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল এবং সেটা আব্দুল মান্নান তালিব পর্যন্ত সেটা প্রসারিত হয়েছিল। কবি আল মাহমুদের সাথে অবশ্য আমার সম্পর্কটা আরো আগে। তিনি গণকণ্ঠের সম্পাদক ছিলেন, আমিও সাংবাদিকতা করতাম। তারপরে তিনি জেলে গেলেন, জেল থেকে বের হলেন। আমরা তখন ঢাকা ডাইজেস্ট নামে একটা পত্রিকা তোপখানা থেকে বেরোতো, রশিদ চৌধুরী সাহেব তখন এটার প্রধান সম্পাদক। সেখানে ডাইজেস্ট অফিসে আল মাহমুদ সহ আমরা ঢাকা শহরের কবি সাহিত্যিকদের সাথে আমরা সেখানে আড্ডা জমাতাম, সাহিত্য সভা করতাম এবং আমরা স্বদেশ সংস্কৃতি সংসদ নামে একটি প্রতিষ্ঠানও আমরা তখন জন্ম দিয়েছিলাম, যেটার প্রথমে সভাপতি ছিলেন অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান, এরপরে সভাপতি হলেন এম এ রশিদ চৌধুরী, তারপরে সভাপতি হলেন কাজী মুর্তুজা আলী এবং আমি তখন প্রধান সম্পাদক। এরপরে আমাকে সভাপতি করা হলো আর প্রধান সম্পাদক ছিলেন আমার সাথে ডক্টর মাহবুবুর রহমান মোর্শেদ। তিনি পরে যোগাযোগ সচিব হয়েছিলেন, সংস্থাপন সচিব হয়েছিলেন, তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তো আমরা এই এবং সেখানে আহমদ আনিস, মাহবুবুর রহমান মোর্শেদ, হাসানুল করিম, মাহবুবুল হক, এই ধরনের মেধাবী সাহিত্য সংস্কৃতি জগতের মেধাবী মানুষেরা সেখানে একত্রিত হয়েছিলেন। এমন 3টা প্রতিষ্ঠানের কথা বলছেন, সত্যিকার অর্থে মুসলিম মননশীলতার সুন্দর চিন্তার বিকাশ ঘটেছে এই 3টা প্রতিষ্ঠান থেকেই। এবং এই 3টা প্রতিষ্ঠানকে আমরা
আজকে কিছু আলোচনা করলেও দেখা যাবে আলাদাভাবে আলোচনা করার, এমনকি এক একটা তারপরে শেষ হবে না। প্রতিষ্ঠানকে একাধিক দিন নিয়ে আলোচনা করার বিষয়। জি, তো তো ওই আপনি সময়টা থেকে আপনি ব্যাংকিং জগতে চলে আসছেন কি? আমি তখন সাংবাদিকতা করি, ব্যাংকিং জীবনে আসিনি, এবং ব্যাংকিং জীবনে কোনোদিন আসবো সেটা আমি স্বপ্নেও ধারণ করিনি। অর্থাৎ ব্যাংকের সাথে যুক্ত হওয়ার আমার কোনো চিন্তা ছিল না তখন পর্যন্ত। ওই সময় ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরোর সাপ্তাহিক বৈঠক হতো। তো রোববার ছিল সাপ্তাহিক ছুটির দিন। মৌলানা আব্দুর রহিম সাহেবের সভাপতিত্বে তার কক্ষে তার একটা বড় টেবিল, সেই টেবিলের চারপাশে গোল হয়ে তখন ঢাকায় যারা অর্থনীতি নিয়ে যারা মানে কিছুটা চিন্তা ভাবনা করেন এই ধরনের লোকেরা সেখানে একত্রিত হয়েছিলেন। তার মধ্যে আমি স্মরণ করি এখন কানাডা প্রবাসী মোহাম্মদ জহিরুল ইসলাম, যিনি ছিলেন, তিনি পরবর্তীতে তিনি ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর ফিনান্স হন, এরপর রাজুকের ডাইরেক্টর ফিনান্স ছিলেন, এবং সর্বশেষ তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ফিনান্স ছিলেন, এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থটের তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। তো সেই জহুরুল ইসলাম কিন্তু এই ইকোনমিক রিসার্চ ব্যুরোর সাথে শুরু থেকে যুক্ত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন শমশের আলী সাহেব, শমশের আলী সাহেব, তিনি যুক্ত ছিলেন। এরপর শাহ আব্দুল হান্নান এসে ঢাকায় আসলেন, তিনি কালেক্টর অফ কাস্টমস হয়ে তিনি জয়েন করলেন। সোনালী ব্যাংকের কর্মকর্তা, তিনি তখন এজিএম আজিজুল হক সাহেব, তিনি ময়মনসিংহ ব্রাঞ্চ থেকে ট্রান্সফার অথবা সিলেট ব্রাঞ্চ থেকে তিনি ময়মনসিংহ থেকে সিলেট গেলেন, সিলেট থেকে তাকে ট্রান্সফার করে সোনালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল করে আনা হয়। তখন এটা সোনালী ব্যাংক স্টাফ কলেজ হয়নি। 1976 সালে এই সোনালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। আজিজুল হক সাহেব ঢাকাতে এসেই মৌলানা আব্দুর রহিম সাহেবের সান্নিধ্যে আসলেন। অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী ছিলেন নরসিংদী কলেজের অর্থনীতি বিভাগের প্রধান। জামালপুর থেকে আসতেন প্রফেসর শরীফ হোসেন। আর ঢাকায় আমি কিন্তু অর্থনীতির ছাত্র নই, কিন্তু ব্যক্তিগত আগ্রহে আমি সেই সাপ্তাহিক বৈঠকে আমি হাজিরা দিতাম নিয়মিতভাবে, এবং দিয়ে দিয়ে আমি ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরোর সাথে সেই শুরু থেকে জড়িত হয়ে যাই। এবং ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো বাংলাদেশে যারা ইসলামী ব্যাংকিং চালু করার ব্যাপারে কাজ করেছেন তার মধ্যে ইকোনমিক রিসার্চ ব্যুরো হচ্ছে প্রথম প্রতিষ্ঠান। তারপরে আজিজুল হক সাহেবের নেতৃত্বে ওয়ার্কিং গ্রুপ ফর ইসলামী ব্যাংকিং ইন বাংলাদেশ, এবং পরবর্তীতে বাংলাদেশ ইসলামিক ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, এই প্রতিষ্ঠানগুলোর জন্ম হয়। আমি ঘটনা পরম্পরায় এই ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরো, পরবর্তীতে বাংলাদেশ ইসলামিক ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে সক্রিয়ভাবে আমার কাজ করার সুযোগ হয়। এম খালেদ, যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, আর এম আজিজুল হক, যিনি সোনালী ব্যাংক স্টাফ কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমি তাদের সাথে একসাথে আমরা ইসলামী ব্যাংকিং চালু করার ব্যাপারে আমরা সেই গোড়া থেকেই কাজ করেছি। কিন্তু তখন কিন্তু আমি ইসলামী ব্যাংক হবে এবং সেই ব্যাংকে যোগদান করব এই ধরনের বিষয় ছিল না। কিন্তু ইসলামী ব্যাংকিং ধারা প্রবর্তিত হতে হবে, সুদ ছাড়া ব্যাংক চালু হতে হবে, এটার জন্য মৌলানা আব্দুর রহিম সাহেব তিনিও কিন্তু ব্যাংকিং সিস্টেম নিয়ে চর্চা করেননি, তিনি ইসলামী অর্থনীতি, ইসলামের যে একটা অর্থনীতি আছে এই বিষয়টা আমাদের মাথার মধ্যে তিনি মানে জাগিয়ে দিতে চেয়েছেন। এবং তিনি যে আমাদেরকে ছাত্র হিসেবে তৈরি করার চেষ্টা করেছেন, সেখান থেকেই কিন্তু পরবর্তীতে ইসলামী ব্যাংক চালু করার ব্যাপারে কাজ শুরু হয়, এবং 1980 সালে এসে এটা একটা একটা ফরমেশনের দিকে যায়। মৌলানা আব্দুর রহিমের সাহিত্য নিয়ে সবাই প্রশংসা করেন, মুগ্ধ হন, আপ্লুত হন, কিন্তু শ্রমিকের অধিকার বা অর্থনীতি নিয়ে ওনার লেখালেখি, নারীর অধিকার নিয়ে তার অনেক লেখা আছে। শুনলাম আপনার কাছ থেকে, যে বর্ণনাটা শুনলাম, তাতে মনে হচ্ছে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ভাবনার একজন অভিভাবক, একজন জনকের মতো অবস্থান। যে এই যেভাবে আপনি যাদের কথা বললেন, যারা এখানে আসলেন, একজন আলিম হয়ে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এই আগ্রহ এবং যোগ্যতা তিনি কিভাবে অর্জন করেছিলেন? আমাদের শিক্ষা ব্যবস্থায়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তো এটার অভাব ছিল। যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন গতানুগতিকতার বাইরে গিয়ে, আমাদের যে এখন যেটাকে আপনি মাদ্রাসা শিক্ষা বলছেন, এটা তো হাত পা কেটে দিয়ে একটা মুন্ডহীন একটা দেহ বানিয়ে ফেলা হয়েছে মাদ্রাসা শিক্ষাকে। আমার কথাটা আমি জানি না কঠিন হয়ে গেল কিনা, আমাকে যারা শুনবেন
মানে তারা এটাই এটাকে তিক্ত কিভাবে সত্য, মানে হ্যাঁ, কঠিনই কিন্তু কঠিন কিন্তু কিন্তু আমি তিক্ত আমি আমি সত্য। দৃঢ়তার সাথে বলছি, অতীতে যারা ইসলাম নিয়ে চর্চা করেছেন, সেটা ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ 8ম শতাব্দীর, তার থেকে শুরু করে ইমাম গাজালি হয়ে ইমাম শাতিবি সহ ইমাম আব্দুল কাইয়িম, ইবনুল কাইয়িম সহ, এই যে ধারাবাহিকভাবে 1000 বছর ধরে আপনি যত বড় আলেমকে দেখবেন, যত ইমামকে দেখবেন, যুগের ইমাম হিসেবে যাদেরকে স্বীকার করা হয়, এই 1000 বছরের মধ্যে সকল ইমাম যারা দিন সম্পর্কে কথা বলেছেন, তারা অর্থনীতি নিয়ে কথা বলেছেন, তারা তারা দিন সম্পর্কে কথা বলেছেন, তারা মানুষের যে মৌলিক অধিকার সেই ব্যাপারে কথা বলেছেন, তারা দিন সম্পর্কে বলেছেন, মানুষের প্রকৃত চাহিদা, এই যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে বিষয়টিকে এখন অর্থনীতিতে আহ, যেভাবে দেখানো হয়, এইভাবে তারা দেখেননি। তারা দেখেছেন বর্তমান প্রচলিত অর্থনীতিতে বলা হয় যে আপনার যদি বাইং অ্যাবিলিটি থাকে, বাই করার, যদি ক্রয় করার ক্ষমতা থাকে, তবে আপনি একজন অর্থনৈতিক মানুষ। তখন আপনার যে ডিমান্ড, আপনার যে নিড, সেটাকে অর্থনীতি বিবেচনা করে। আপনার যদি টাকা না থাকে, আপনার যতই ক্ষুধা থাকুক না কেন, আপনার অভাবকে নিড হিসেবে বিবেচনা করে না। অন্যদিকে ইসলামের যে অর্থনীতি, সেটা যেই মানুষের ক্ষুধা যত বেশি এবং যার ক্রয় ক্ষমতা নাই, তার ব্যাপারে রাষ্ট্রের, সরকারের, সমাজের এবং প্রতিষ্ঠানগুলোর দায়, এবং ব্যক্তিদের, মানে বিভিন্ন ইউনিট অফ ফ্যামিলি, হ্যাঁ, এদের দায় দায়িত্ব বেশি। আপনি না খেয়ে আপনি নিজে পেট ভরে খাবেন, আপনার প্রতিবেশী অভুক্ত থাকবে, এই সুযোগ নাই। অর্থনীতিটা কিন্তু একদম মূলগত ভাবে, এই যে দর্শন ইসলামী অর্থনীতির, এটা ইমাম আবু ইউসুফ থেকে শুরু করে 8ম শতাব্দী, 18 শতকে এসে যদি শাহ আলিউল্লাহকে দেখেন, তাহলে প্রত্যেকে এক ভয়েসে কথা বলছেন, অভিন্ন সুরে তারা তারা গান গাইতেছেন, এবং সেখানে তারা মানুষের বেসিক নিড সম্পর্কে, নিডকে অ্যাড্রেস করার কথা বলছেন। তারা শ্রমিকের অধিকারের কথা বলছেন, মজদুরের অধিকারের কথা বলছেন। জমিতে যার লাঙ্গল, তিনিও সেই জমির মালিক। এই জমিদারি প্রথা যেটা আপনারা চালু করেছেন এবং এটাকে স্বীকৃতি দিয়েছেন চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে, কিন্তু কিংবা আপনাদের ইংল্যান্ডের সার্ফ প্রথার মাধ্যমে, এগুলোকে ইসলামী অর্থনীতি কোনদিন স্বীকার করেনি। আপনি ইমাম গাজ্জালিকে দেখুন বা ইমাম শাতিবিকে দেখুন, মানুষের নিড হায়ারার্কি, মাত্র যে নিড হায়ারার্কি দিয়েছে, যে নিডের যে পিরামিড, সেখানে ব্যক্তিকে জোরদার মূল্য, যার সামর্থ্য বেশি, তিনি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবেন, তার সব ধরনের নিড পূরণ হবে। আর ইসলামের যে নিড হায়ারার্কি, সেখানে বলা হচ্ছে পিরামিডের নিচতলায় যে মানে আপনার সাধারণ মানুষেরা রয়েছে, সেই সাধারণ মানুষদের সকল বেসিক নিড পূরণ করার পরে, জরুরি প্রয়োজন পূরণ করার পরে, তখন আপনি যাবেন হাজিয়াতে, অর্থাৎ কমফোর্ট মূলক অভাব পূরণ করবেন, জরুরি প্রয়োজন আগে পূরণ করবেন। হাজিয়াত পূরণ করার পরে আপনি যাবেন তাহসিনিয়াতে, তারপরে টার্সিয়ারি নিড যেগুলো আছে, অর্থাৎ পরবর্তী বিনোদনমূলক বা আপনার ডেকোরেটিভ নিড যেগুলো আছে, সেগুলো পরে পূরণ করবেন। এই যে নিডকে যেভাবে নাকি বিন্যাস করেছে ইসলাম, এবং সেটা 8ম শতাব্দীতে যেমন সত্য, আপনার 10ম শতাব্দীতে সে একইভাবে সত্য, একাদশ শতাব্দীতে একইভাবে সত্য, সেখান থেকে আপনি দ্বাদশ শতাব্দীতে ইমাম গাজ্জালির যুগে এসে সেটা একইভাবে সত্য, এবং শাহ ওয়ালিউল্লাহ দেহলভির 18 শতক, সেটাও একইভাবে এসছে, একই ধারাবাহিকতায়। সেটা মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম, আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, আমি একটু লম্বা করে বললাম যে মৌলানা আব্দুর রহিম ওই যে যুগে যুগে যে সমস্ত ইমামগণের জন্ম হয়েছে, যারা অনুসন্ধিৎসু, যারা গবেষণা করছেন ইসলামের বেসিক্স নিয়ে, যারা কাজ করছেন, মৌলানা আব্দুর রহিম সাহেব হচ্ছেন বাংলাদেশে, সে লোয়ার রাইপেরিয়ান কান্ট্রিতে জন্মগ্রহণ করার পরেও, আমরা যদিও আজলা ভরে খালি উপর থেকে যেটা আসে সেটা পান করি, নিজেরা উপরের দিকে ঠেলে কিছু দিতে পারি না বলে আমাদের নিজেদের সম্পর্কে একটু ধারণা আছে, সেই জায়গায় বসেও মৌলানা আব্দুর রহিম সাহেব এমন সব কাজ করেছেন, যেটা আপনি যদি ট্রান্সলেট করেন, তাহলে সারা দুনিয়াকে আলোকিত করতে পারবে মৌলানা আব্দুর রহিম সাহেবের চিন্তা, দর্শন, গবেষণা। সো অর্থনীতি নিয়ে তিনি চিন্তা করবেন, এবং ইসলামী অর্থনীতি নামে আপনার গিয়ে সবচেয়ে প্রণিধানযোগ্য বাংলা ভাষার যে বই, সেই বই নিয়ে কাজ করবেন, এটা খুব স্বাভাবিক। আর আমি এখানে ফুটনোটে এই কথা বলতে চাই, মৌলানা আব্দুর রহিম সাহেব একা নন। আপনি যদি দেখেন তার সমসাময়িক মৌলানা নূর মোহাম্মদ আজমি, তার অনেক লেখা আছে যেগুলো ইসলামী অর্থনীতিকে ব্যাপকভাবে টাচ করেছে। আমরা আসলে এখানে দুইটা ভাগ হয়ে গেছে, তো কম্পার্টমেন্ট হয়ে গেছে।
যারা মাদ্রাসায় যান, যেখানে বা সাধারণভাবে যারা আলেম, তাদের সম্পর্কে আমরা ধারণা রাখি না। এবং আলেমরাও আবার, আমরা ইংরেজি শিক্ষিতদের মধ্যে আমাদের জ্ঞান চর্চা, সেই জ্ঞান চর্চা নিয়ে তারা আমাদের সম্পর্কে ধারণা কম রাখতেন। ইদানিং অবশ্য গ্যাপটা একটু কমে আসতেছে। কমে আসতেছে। তো মাওলানা আব্দুর রহিম সাহেব কিন্তু অনেক আগেই সেই গ্যাপটা পূরণ করেছেন। তার কাছে আমি দেখেছি প্রফেসর এম এন হুদার সাথে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির চেয়ারম্যান প্রফেসর কেটি হোসেন এর মতো পণ্ডিতরা, ডক্টর হাসান জামানের মতো পণ্ডিতরা যারা অর্থনীতি নিয়ে চিন্তা করতেন, প্রিন্সিপাল আবুল কাসেম যিনি ইসলামী অর্থনীতি নিয়ে ভাবতেন, তারা সবাই কিন্তু মাওলানা আব্দুর রহিম সাহেবের সাথে কাজ করেছেন। এবং ইসলামিক ফাউন্ডেশন যখন তারা একটা গবেষণা টিম করলো, আর আল কোরআনে অর্থনীতির কি কি বিষয় আছে, সেটা আল কোরআনের অর্থনীতি নামে প্রথম খণ্ড, বেশ মোটা ভলিউম, সেটা যে বেরিয়েছে, সেখানে মাওলানা আব্দুর রহিম সাহেবের ভূমিকা হচ্ছে অত্যন্ত মৌলিক, মানে প্রধান ব্যক্তি হিসেবে তিনি সেখানে ভূমিকা পালন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের। সে অনেক বড় গবেষণা টিম, সেই গবেষণা টিমের মধ্যমণি ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম। কাজেই মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম শুধু এই ব্যাপারে না, যদি নারী অধিকার এবং নারী স্বাধীনতার কথা বলেন, সেখানে মাওলানা আব্দুর রহিম সাহেবকে পাবেন অগ্রণী মানুষ হিসেবে। তিনি আমাদের জায়েজ এবং নাজায়েজের ব্যাপারে আমাদের মধ্যে যে কিছুটা আপনার গিয়ে বিষয়গুলোকে অগ্রসর করে নেওয়ার যে ব্যাপার, মৌলিক জিনিসগুলোকে বের করে নিয়ে আসা, অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করা, সেই ক্ষেত্রে কিন্তু মাওলানা আব্দুর রহিম সাহেবের অনেক মৌলিক অবদান আছে। এবং বাংলাদেশের ইসলামী সাহিত্য বা মানে বাংলাদেশ ইসলাম বিষয়ক চর্চা, এটা মাওলানা মোহাম্মদ আব্দুর রহিমের কাছে বিপুল ভাবে ঋণী। তার শতাধিক গ্রন্থ রয়েছে, এবং এই গ্রন্থগুলো তিনি যেই কাজে হাত দিয়েছেন সেই ক্ষেত্রেই তিনি অসাধারণ ভূমিকা পালন করেছেন। এবং তাকে বলা যায় যে মাইকেল মধুসূদন যেমন নাকি একই সাথে কয়েকজনকে ডিকটেশন দিয়ে কবিতা লিখতে পারতেন, মাওলানা আব্দুর রহিম সাহেব একই সাথে একই টেবিলে বসে তিনি গবেষণা করতে পারতেন, পড়তে পারতেন, এবং রাজনৈতিক ব্যাপারে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা একসাথে, এবং তার সন্তানদেরকে কোলে কাঁখে নিয়ে লালন পালন করা বা তাদেরকে আদর করা, এই সবগুলো কাজ তিনি একসাথে করতে পারতেন। এটা আমার চাক্ষুষ দেখা। যাকে এক সময় বলা হতো যে সমকালের লাইব্রেরি, তিনি নিজেই একটা লাইব্রেরি বলা হতো। এবং আপনি খুব কম কথায় যে উদাহরণ নিয়ে আসলেন, আসলেও ভাবার বিষয়। বিশেষত কয়েক শতাব্দী কাল ধরে যে ধারাবাহিকতা বললেন, কিন্তু আমাদের শতাব্দীতে এসে এইটার ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছিল শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের কারণে, ব্রিটিশ রাজপত্তনের কারণে। মাওলানা আব্দুর রহিম যেন কোথা থেকে সব আবার জোগাড় করে দাবানলের মতো উনি দাঁড়িয়ে গেলেন, এবং আলোকবর্তিকা হয়ে সমাজকে আলোকিত করলেন। এই বিষয়ে আমরা হয়তো সুযোগ যদি আল্লাহ দেয়, তাহলে একটা কথা বলে শেষ করি, এটা পরে মনে থাকবে না। সেটা হলো মাওলানা আব্দুর রহিম সাহেব উপন্যাস লিখতে শুরু করেছিলেন 1973 সালে। যখন তিনি দেশে ফিরে এলেন, তিনি তো আটকা পড়েছিলেন, পাকিস্তানে আটকা পড়েছিলেন। তিনি গেছিলেন মিটিং করার জন্য। মিটিং থেকে যখন ফিরতেছেন, তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন তার প্লেন আর ঢাকায় ল্যান্ড করতে পারেনি, এটা আবার ফিরে গেছে। এবং এরপরে তিনি বাইরেই ছিলেন। বাইরে থেকে 1973 সালে ব্যাক করলেন। আমি জানি তখন তিনি একটি উপন্যাস লিখছিলেন। এবার বুঝেন যে যিনি আপনার গিয়ে আহকামুল কোরআনের মতো গ্রন্থের সাথে যা সম্পর্ক, কিংবা এই ধরনের অসংখ্য গ্রন্থের সাথে যা সম্পর্ক, তিনি কিন্তু আবার উপন্যাসও রচনা করছেন। কাজে তিনি অত্যন্ত সরস মানুষ ছিলেন। আর এই যে আপনি বর্ণনা দিলেন, এই যে অর্থনীতি, যেখানে মৌলিক অর্থনীতি, মানবিক অর্থনীতি, মানব কল্যাণের যে অর্থনীতি, মুদ্র কথায় ইসলামী যে অর্থনীতি, এই যে গবেষণা এবং এই যে সার্কুল তৈরি করা এবং সব পণ্ডিতদের একত্রিত করা এবং সব সেই সময়ের আলোকিত মেধাবী তরুণদের একত্রিত করা, এবং আপনাদের মতো একঝাঁক মেধাবীদের এই আড্ডা, এইসব আড্ডায় একবার গেলেই তো অনেক কিছু শেখা হয়। তা এখন আমরা আসি, এই যে একটা অবস্থান আবহ তৈরি হলো, তারপরে আপনারা ইসলামিক ব্যাংক কবে করতে গেলেন, এর সূচনা কালটা কিভাবে ছিল? একটি বৈঠকে তো সব বিষয়ে আলোচনা করে সারা যাবে না, তো কিন্তু বেসিক প্রশ্ন যখন ইসলামী অর্থনীতি নিয়ে যখন কথা উঠেছে, সংক্ষেপে হলেও পরবর্তীকালে কখনো ইসলামী অর্থনীতির গ্রোথ কিভাবে হয়েছে, জেনেসিসটা কি, এ সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা যাবে। এখানে আমি ছোট্ট করে যেটা বলতে চাই, আল্লাহ যদি তৌফিক দেন,
এখানে বলতে চাই যে ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো কাজ করছে এবং কাজটা অব্যাহত ছিল। এই অবস্থার মধ্যে আপনার সরকারিভাবে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে প্রথমে আলোচনা হয়। এর কারণ হলো 1974 সালে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1974 সালের আগস্ট মাসে আইডিবির সনদ স্বাক্ষরিত হয়। সেই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যান। সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দিন আহমদ সাহেব। তখন তিনি ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী। তো তাজউদ্দিন আহমদ সাহেবের নেতৃত্বে একটি টিম যায়। তাদের নামও আমি উল্লেখ করে ফেলি যতটুকু আমার মনে আছে। একজন ছিলেন তখনকার অর্থ সচিব জনাব কফিল উদ্দিন মাহমুদ, একদম প্রাথমিক পর্যায়ের বাঙালি মুসলমান সচিব কফিল উদ্দিন মাহমুদ। তিনি যান তার সাথে। রাজশাহীতে তখন আপনার মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আতাউর রহমান সাহেব, তিনি আসেন মিশর থেকে। তাজউদ্দিন তখনও পর্যন্ত সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। এই অবস্থার মধ্যেই তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে বাংলাদেশের টিম কিন্তু জেদ্দায় পৌঁছতেছে, জেদ্দা যাচ্ছে। আতাউর রহমান সাহেব মিশর থেকে আসলেন, তাজউদ্দিন সাহেবও আগে মিশরে গেলেন, মিশর থেকে তিনি জেদ্দায় অবতরণ করলেন। এবং আবুল মাল আব্দুল মুহিত আরেকজন ব্যক্তিত্ব, তিনি আইডিবি চার্টার স্বাক্ষরের সময় জেদ্দায় উপস্থিত ছিলেন। তিনি ছিলেন আপনার ইকোনমিক মিনিস্টার বাংলাদেশ সরকারের। যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে তার অফিস ছিল। সেখান থেকে তিনি ফ্লাই করে আসলেন ইকোনমিক মিনিস্টার অফ বাংলাদেশ গভর্নমেন্ট ইন এমবাসি অফ বাংলাদেশ ইন ওয়াশিংটন। সেখান থেকে আবুল মাল আব্দুল মুহিত সাহেব আসলেন। তাজউদ্দিন সাহেবের কথা বললাম, কফিল উদ্দিন মাহমুদ সাহেব আসলেন, আতাউর রহমান সাহেব আসলেন এবং আবুল মাল আব্দুল মুহিত সাহেব আসলেন, পরবর্তীতে যিনি অর্থমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশের। এই চারজন সেখানে ছিলেন। আপনাদের সিলেটের কৃতি সন্তান না, আমাদের সিলেটের কৃতি সন্তান। তো আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, সেইভাবে আমি বলবো। আপনি এত ছোট জায়গায় আবুল মাল আব্দুল মুহিতকে ঠাঁই দিতে পারবেন না, তিনি আরো বড়। তো হাওয়ার এবং যাদের কথা বললাম তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা সেখানে গেলেন 11, 12, 13 ডিসেম্বর মাসের এই সময়টাতে অনুষ্ঠান হয়। 12 তারিখে চার্টার স্বাক্ষরিত হয়। সেখানে লম্বা কাহিনী, 26টি দেশ অংশগ্রহণ করে। তখন আইডিবির ওআইসির সম্ভবত মেম্বার ছিলেন 26 জন। সেখানে প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, হিন্দু ব্যাংক, মুসলিম ব্যাংক, খ্রিস্টান ব্যাংক, এইভাবে কি ব্যাংক হয় নাকি, ইসলামী ব্যাংক বলা হচ্ছে, ধর্মের নামে কোনো ব্যাংক হয় কিনা। এটা আমাদের নেতৃবৃন্দের মধ্যেও, মুসলিম ওয়ার্ল্ডের যারা নেতা তাদের মধ্যেও এটা নিয়ে শোভা সন্দেহ ছিল। আমাকে এই ব্যাপারে একটি ঘটনাটি আমি শুনেছি এম এ রশিদ চৌধুরী, এনাদার সিলেটি, সিলেটের সুনামগঞ্জের লোক, এম এ রশিদ চৌধুরী ঢাকা রাইজেস পত্রিকার প্রধান সম্পাদক, যিনি এই মাওলানা আব্দুল হিসেবের ছাত্র। ইকোনমিক রিসার্চ ব্যুরোতে তিনি একসাথে আমাদের সাথে, আমরা একসাথে যুক্ত ছিলাম। তিনি তখন পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, এম এ রশিদ চৌধুরী। হ্যাঁ, আমরা একেবারে দীর্ঘকাল ধরে আমরা একসাথে কাজ করেছি। রশিদ চৌধুরীর কাছ থেকে আমি শুনেছি যে আইডিবির ওই বৈঠকে বাদশাহ ফয়সাল বক্তৃতা করেন এবং সেই বক্তৃতায় যখন নাকি মুসলমান নেতৃবৃন্দের মধ্যে, অর্থমন্ত্রীদের মধ্যে কিছু হেসিটেশন ছিল, তখন তিনি বললেন, বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা হলো সেই উটের মতো, যে উট মরুভূমিতে তার পিঠে মশক ভর্তি পানি নিয়ে মরুভূমিতে হারিয়ে যায়। পিঠে মশক ভর্তি পানি আছে, সেই পানি পিঠে বহন করে সে মরুভূমিতে হারিয়ে গেল, এরপরে পানির কাছে পৌঁছতে পারছে না, না পৌঁছে তৃষ্ণার্ত অবস্থায় ছটফট করে মারা গেল। তেমনি ভাবে মুসলিম বিশ্বের তার নিজস্ব জীবন কাঠি আছে, তাদের হাতে তাদের মুক্তির চাবি আছে, কিন্তু তারা সেই ঘর খুলে সেই ঘরে প্রবেশ করতে পারছে। এই তিনি তুলে ধরলেন যে আমরা যদি ইসলামের অর্থনীতি, ইসলামের ব্যাংকিং ব্যবস্থা বা ইসলামের টোটাল সিস্টেমটাকে যদি আমাদের জীবনের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা আবার দাঁড়াতে পারবো, ঘুরে দাঁড়াতে পারবো, বিকশিত হতে পারবো। বাদশাহ ফয়সালের এই বক্তৃতা, এটা ছিল মানে বলা যায় যে একটা দিগন্ত উন্মোচনকারী একটি ভাষণ। এরপরে যারা ওখানে উপস্থিত হয়েছিলেন তারা স্বাক্ষর করেন এবং স্বাক্ষর করতে গিয়ে বাংলাদেশকে সদস্য পদের জন্য তখন
প্রস্তাব করেন মালয়েশিয়ার টুঙ্কু আব্দুর রহমান, আচ্ছা। আর সমর্থন করেন পাকিস্তানের যিনি প্রতিনিধি ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তিনি এই প্রস্তাব সমর্থন করেন এবং বাংলাদেশের সদস্য পদ তখন অনুমোদিত গ্রহণ করা হয়। জি, এবং তাজউদ্দিন সাহেব সেটা স্বাক্ষর করেন। যারা স্বাক্ষর করেছেন 26টি দেশের প্রতিনিধিরা, তারা এবং পরবর্তীকালে যারা স্বাক্ষর করেছেন, এই সনদের মধ্যে আছে যে আমরা আমাদের নিজ নিজ দেশের ব্যাংকিং সিস্টেমকে পর্যায়ক্রমিক ভাবে ইসলামী পদ্ধতিতে ঢেলে সাজাবো, এই সিদ্ধান্তটা আছে। এই সিদ্ধান্ত নিয়ে আসার পরে এখানে কাজ হতে থাকে। এটা প্রাথমিক অবস্থা। 1975 সালে আইডিবির জন্ম হইল এবং আইডিবির জন্মের পরে দুবাই ইসলামী ব্যাংক হলো 1975 সালে। 75 সালে আইডিবির জন্ম হলো, তার পরপরই আপনার দুবাই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা হলো এবং দুবাই ইসলামী ব্যাংকের কার্যক্রম দেখার সুযোগ পেলেন মোহাম্মদ মহসিন নামে বাংলাদেশের তৎকালীন আপনার ইউএইতে যিনি রাষ্ট্রদূত ছিলেন, মোহাম্মদ মহসিন। তিনি দুবাই ইসলামী ব্যাংকের কার্যক্রম দেখে তাদের কিছু রিপোর্ট এবং তাদের তথ্য এগুলো সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালেন যে দুবাই ইসলামী ব্যাংকের মডেলে আমরা বাংলাদেশে ইসলামী ব্যাংকিং চালু করতে পারি, যেহেতু আমাদের কমিটমেন্ট, আন্তর্জাতিক কমিটমেন্ট আছে যে আমরা ইসলামী পদ্ধতিতে ব্যাংকিং করব। এটা বীজ বপনের কাজটি মোহাম্মদ মহসিনকে দিয়ে হলো। মহসিন সাহেব এটা পাঠানোর পরে সেই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে আসলো। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশন তারা বাংলাদেশ ব্যাংকে পাঠালো এটা পরীক্ষা করে দেখার জন্য। তখন ASM ফখরুল হাসান তখন ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন বাংলাদেশ ব্যাংকের, যিনি পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন। তো ফখরুল হাসান সাহেবকে পাঠানো হইল ইসলামী ব্যাংকিং কার্যক্রম সরেজমিনে দেখার জন্য। তখন তিনি ইতিমধ্যে কয়েকটা ইসলামী ব্যাংক হয়েছে, দুবাই ইসলামী ব্যাংক, কুয়েত ফাইন্যান্স হাউস, বাহরাইন ইসলামী ব্যাংক, এই সমস্ত ব্যাংকের জন্ম হচ্ছে। তখন তিনি গিয়ে ঘুরে ঘুরে এই সমস্ত ব্যাংক দেখলেন এবং এই ব্যাংকগুলোর একটা সমিতি হয়েছে। তখন একটা গ্রুপ হয়েছিল ব্যাংকিং এর, দার আল মাল আল ইসলামী, ডিএমআই গ্রুপ, আর একটা ছিল আল বারাকা গ্রুপ। তো এই দুইটা গ্রুপের কার্যক্রম এবং আপনার ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইসলামিক ব্যাংকস এর কার্যক্রম তিনি দেখলেন। মিশরে গেলেন, সেখানে আহমদ আল নাজ্জারের সাথে কথা বললেন, যিনি প্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছেন কায়রো থেকে 100 কিলোমিটার দূরে বিটগামার নামক গ্রামে। এই সমুদয় অভিজ্ঞতা নিয়ে তিনি ঢাকায় এসে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট সাবমিট করলেন যে হ্যাঁ, আমরা বাংলাদেশে ইসলামী ব্যাংকিং চালু করতে পারি। তখন বাংলাদেশ ব্যাংকের তখন গভর্নর ছিলেন নুরুল ইসলাম সাহেব। তখন 8টি ব্যাংক ছিল আমাদের, সবগুলি সরকারি খাতে, 6টি কমার্শিয়াল ব্যাংক, সাথে ছিল আপনার শিল্প ব্যাংক এবং কৃষি ব্যাংক, এটা স্পেশালাইজড ব্যাংক। এই ব্যাংকগুলোর এমডিদেরকে নিয়ে যেটা বাংলাদেশে ব্যাংকার্স মিটিং যেটা হয় বাংলাদেশ ব্যাংকে নিয়মিত, সেই বৈঠক করা হলো। সেই বৈঠকে এজেন্ডা হিসেবে আসলো ইসলামী ব্যাংকিং চালু করার ব্যাপার। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের এখানকার সকল ব্যাংকের সকল শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করার ব্যাপারে তাদেরকে ইনসিস্ট করা হলো, পরামর্শ দেওয়া হলো। সেই পরামর্শ নিয়ে তারা আলোচনা করলেন এবং সকল শাখায় ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা চালু করার জন্য এমডি সাহেবদেরকে নির্দেশনা দেওয়া হলো। তাদেরকে এ ব্যাপারে কাজ করতে বলা হলো, প্রস্তুতি নিতে বলা হলো। এই প্রস্তুতি যখন চলছে তখন আইজুল হক সাহেব সোনালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট বা স্টাফ কলেজ বোধহয় তখন হয়ে গেছে। এই স্টাফ কলেজে তখন তিনি সবগুলো ব্যাংকের লোকদেরকে নিয়ে 1 মাসের একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং কোর্স অন ইসলামিক ব্যাংকিং তিনি চালু করলেন। সেই কোর্সটা উদ্বোধন করেন এম খালেদ, বাংলাদেশ ব্যাংকের তখন পূবালী ব্যাংকের তিনি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, একই সাথে 2টা পোস্টের অধিকারী। খালেদ সাহেব উদ্বোধন করলেন। এরপরে তিনি এই কোর্স শেষ হওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হয়ে গেছেন এবং কনক্লুডিং সেশনে তিনি আসলেন অ্যাজ ডেপুটি গভর্নর। এবং সেই কনক্লুশনের দিনেই এই 37 জনকে নিয়ে একটা প্রতিষ্ঠান কায়েম করা হলো, ওয়ার্কিং গ্রুপ ফর ইসলামী ব্যাংকিং ইন বাংলাদেশ। এই ওয়ার্কিং গ্রুপ ফর ইসলামী ব্যাংকিং ইন বাংলাদেশ কাজ শুরু করলো। তারা 1400 হিজরির 1 মুহররম তারিখে এই প্রতিষ্ঠানটির নতুন নামকরণ করলেন বাংলাদেশ ইসলামিক ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। তারা যে কাজটি করেছেন, ইসলামী ব্যাংক হওয়ার আগেই তারা
প্রায় 350 মতো লোককে ইসলামী ব্যাংকিং এর উপরে তারা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছেন, তাদেরকে ট্রেনিং দিয়েছেন। এই কাজটি করেছে এখানে ইকোনমিক রিসার্চ ব্যুরোর দিক থেকে কাজ হয়েছে। তারপরে এই এই প্রস্তুতি নেওয়ার পরে বিআইবিএম এও সেমিনার হয়েছে। চট্টগ্রামে বাইতুল শরফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইসলামী ব্যাংকিং এর উপর সেমিনার করা হলো, ইসলামিক ফাউন্ডেশনে কিছু আয়োজন করা হলো। এই সমুদয় আয়োজন চলা অবস্থায় দরকার হলো উদ্যোক্তা।